আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করেছি, বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবু লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না এই ঠিকানায়। ও আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস? তুই বাইরে বাইরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর পর কি যে হয়, খায় না কিছু না। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসলো। নিরেট কণ্ঠে শুধালো। মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা থেকে 10:30টার মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল। আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখেছিস তুই? এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করল। আমি একা যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাদমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসেই বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না, তার উপর আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছ্যাদ করে উঠল। ভিতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন, ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গাগুলো খুঁজলেও কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবে উত্তর দিল, আপু তো রুমে, সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরি হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখলো, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না। সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারিপাশ দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টিতে পড়ে রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের উপর পড়ে আছে মাথা। শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির আকস্মিক চিৎকার দিয়ে উঠল। মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও জাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম।
আবির কয়েকবার আকুল স্বরে মেঘকে ডাকলো, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলন ঘটল এইভাবে। আবির সহসায় দু হাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখের পানে। আবিরের চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকলো। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়েল এনে হাত মুখ আর মাথা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। দুইবার ডাকার পরই হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামনি তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমই কথাগুলো বলল আবির। হালিমা খান আটকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওই শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খাতুন দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা, মেয়ের মুখ গোমরা থাকলে যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন। আয়। আবির ঢুকলো। আবিরের পেছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়েল দিয়ে রেখেছেন। আবির ঔষধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ার্ড্রপের একটা ড্রয়ার খুললো। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখান থেকে হেয়ার ড্রয়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামনি তুমি একটু ওকে ধরে বসো। আবির নিজে হেয়ার ড্রয়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুইয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনেই। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তো চাচুকে বলে আসি। মাঝরাত্রে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে। বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতে আবির মেঘের সন্নিকটে বসলো। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে, গুনগুন করে বলল। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেয়ের ডান হাতে দু পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পর পর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইলেও মায়ের দিকে বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবিরের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবিরের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবিরের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আটকে উঠলেন। সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে উঠাও, আমি খাবার নিয়ে আসছি। ওষুধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে?
আবির শক্ত কণ্ঠে জবাব দিল। ওকে জানিয়েছি, আসছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবিরকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো বহু দূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখে সামনে ধরে ছোট করে বলল। হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হাঁ করলো। আবির অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যে আবির তার মনের ভেতর সারাক্ষণ এক্কা দোক্কা খেলতো, সেই আবিরকে চোখ মেলে দেখার সাধ্যি তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘুরালো। আবিরও বুঝতে পারলো মেঘের অভিব্যক্তি, জোর করলো না। হাত ধুয়ে নিজের হাতে মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল। মামনি তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পরে তানভীর দৌড়ে বাড়িতে ঢুকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো। কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো। থার্মোমিটার এনে জ্বর মাপলো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আরেকটা কম্বল এনে বোনের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনো ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল।